নাকি কিছু শব্দ কি বলে ওই জাতীয় হবে না আর কত শব্দ অন্য শব্দ হবে না, এর আগেও তো হয় নাই। আসসালামু আলাইকুম। হাবিব, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে নাকি? মানে ফ্যানের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে কিনা একটু জানাও। না না না, ক্লিয়ার বোঝা যাচ্ছে সাউন্ড? হ্যাঁ শোনা যাচ্ছে, একবারে ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পার্টিসিপেন্ট যারা আছি একটু দয়া করে আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখেন। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমরা একবার লেকচার শেষে জিজ্ঞেস করার জন্য সুযোগ পাবেন। আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং মানুষের সেবা করার জন্য। পৃথিবীতে সবচেয়ে যে উত্তম কাজগুলো আছে সেগুলোর মধ্যে একটি উত্তম কাজ হচ্ছে মানুষের সেবা করা। আর মানুষের সেবা করার জন্য ডক্টর প্রফেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ডক্টর প্রফেশনের যে স্কিল ডেভেলপের জন্য গত বছর 2021 সালে সিসিআর একাডেমির যে অগ্রযাত্রা শুরু হয়, আমাদের সম্মানিত স্যার ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নাসির উদ্দিন স্যার, স্যারের পরামর্শে আমরা সিসিআর একাডেমির কার্যক্রম শুরু করি এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়ে থাকি। সবগুলো সিস্টেমের জন্য আলাদা আলাদা একটা সিরিজ আমরা লিখে থাকি এবং সেই ধারাবাহিকতায় আমরা অ্যান্টিবায়োটিক্স নিয়ে একটা সিরিজ লিখেছি। তারপরও এটা প্ল্যাটফর্মে সর্বপ্রথম এটা আমরা পাবলিশ করেছিলাম, পরে প্ল্যাটফর্মের গ্রুপটা আর্কাইভ করার পরে পোস্টগুলো হারিয়ে যায়। এরপরে সিসিআর গ্রুপে আমরা এটা শুরু করেছি। তারপরে সবকিছু লিখে বোঝানো সম্ভব না, সেই থেকে আমরা একটা অ্যান্টিবায়োটিক সেশন নেওয়ার জন্য অনেক অনুরোধ এসেছে, সেই থেকে আমরা একটা অ্যান্টিবায়োটিক সেশন শুরু করতে যাচ্ছি এখানে। তো অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক্স এর প্রপার যে আমরা কোন রোগ হলে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক্স দেবে এটা এখন আমরা দেখা যাচ্ছে। অ্যান্টিবায়োটিক্স এর বিষয়ে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। যদি আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা অ্যান্টিবায়োটিক্স দেবো আমরা একটা কনফিডেন্স পাবো যে আমরা কোন অ্যান্টিবায়োটিক্স কেন দিচ্ছি। সাপোজ এখন পেশেন্ট আসতেছে, আমরা একটা অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিচ্ছি, সেই অ্যান্টিবায়োটিক্সটা অ্যাকচুয়ালি আমরা কেন দিচ্ছি সেই যদি আইডিয়াটা আমাদের না থাকে, সেই কনসেপ্টটা যদি আমাদের না থাকে, তাহলে একজন যে ফার্মেসিওয়ালার সাথে আমাদের সাথে কোনো পার্থক্য থাকবে না। এই কারণে আমাদেরকে স্পেসিফিক ভাবে অ্যান্টিবায়োটিক্স আমরা কেন দিচ্ছি সেটা আমাদের জানতে হবে, কোন অ্যান্টিবায়োটিক্স কিভাবে কাজ করতেছে সেটা আমাদের জানতে হবে। অ্যান্টিবায়োটিক্স আমরা যদি ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট পেতে চাই তাহলে আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিক্সটা জিনিসটা কি। অ্যান্টিবায়োটিক্সটা হচ্ছে এগেইনস্ট লাইফ, মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতেছে। তাহলে একটা অ্যান্টিবায়োটিক্স এটা এমন একটা কেমিক্যাল যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, মাইক্রো অর্গানিজম যে ব্যাকটেরিয়া গুলো আছে তার বিরুদ্ধে কাজ করে।
এখন যদি ব্যাকটেরিয়ার কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে অ্যান্টিবায়োটিক্সটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। সেই জন্য সর্বপ্রথম আমাদের ব্যাকটেরিয়ার কনসেপ্টটা জানা দরকার। আজকে আমরা যে সিসিআর একাডেমি যে অ্যান্টিবায়োটিক্স ওয়ার্কশপটা শুরু করছে, এটা আমরা কয়েকটা ভাবে সাজিয়েছি। যদি আমরা দেখি, আমাদের সর্বপ্রথম হচ্ছে যে টপিকস গুলো আমাদের যা থাকবে, যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া আমাদের এটা ডিসকাস হবে। তারপরে হবে যে ব্যাকটেরিয়া তো আমরা অনেক পড়েছি, মাইক্রোবায়োলজিতে, ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে, এখানে আমরা শত শত ব্যাকটেরিয়ার নাম পড়েছি। বাট আমাদের লাইফের জন্য, ক্লিনিক্যাল নলেজের জন্য সবগুলো ব্যাকটেরিয়ার নাম জানা ইম্পর্টেন্ট না, জাস্ট ব্যাকটেরিয়ার ক্লাসগুলো জানাটা ইম্পর্টেন্ট, এবং কোন ব্যাকটেরিয়া দ্বারা, কোন ব্যাকটেরিয়া, কোন ক্লাসের ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগ হচ্ছে সেটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অ্যান্টিবায়োটিক্স গুলো সাজানো হয়েছে ওইভাবে সাজানো হয়েছে। তারপরে সেকেন্ড আমাদের আলোচনা হবে যে অর্গান স্পেসিফিক ক্লাসিফিকেশন অফ ক্লিনিক্যালি ইম্পর্টেন্স ব্যাকটেরিয়া, হুইচ অর্গান ক্যান বি ইনফেক্টেড বাই হুইচ মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া। প্রথম ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন, এরপরে কোন ব্যাকটেরিয়া দ্বারা আমাদের কোন অর্গানে ইনফেকশন হতে পারে সেই ডিসকাশন। এরপরে ডিসকাশন হবে আমাদের অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসিফিকেশন। অ্যান্টিবায়োটিক্স এর অনেকগুলো ক্লাসিফিকেশন আমরা জানি, আমাদের তো সবকিছু জানতে হবে না, সর্বোচ্চ 20 থেকে 25টা অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ড ম্যানেজমেন্ট সবগুলো সম্ভব হয়। এরপরে আমাদের আলোচনা হবে যখন অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসিফিকেশন। অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসিফিকেশনের পরে আমরা শিখবো যে কোন ডিজিজের মধ্যে কোন টাইপস এর অ্যান্টিবায়োটিক্স আমাদের দরকার। এরপর আমরা ডোজ ক্যালকুলেশনটা শিখবো। সর্বশেষ আমরা যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের আজকের এই কোর্সের মধ্যে 42 BCS রিকমেন্ডেড অনেক ডক্টর আছেন। তো এখানে আমাদের পরবর্তীতে যে বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট জানা দরকার হবে সেটা হচ্ছে যে পেডিয়াট্রিক্স অ্যান্টিবায়োটিক্স এর ডোজটা কেমন হবে। তো অ্যাকচুয়ালি আমাদের পেডিয়াট্রিক্স এর জন্য আলাদা একটা গাইডলাইন এবং আলাদা একটা কোর্সের ব্যবস্থা আছে, কিন্তু সেক্ষেত্রে পেডিয়াট্রিক্স ডোজ ক্যালকুলেশনের জন্য সিসিআর এর একটা আলাদা একটা কোর্স নেওয়ার প্ল্যান আছে। তারপরেও যেহেতু অ্যান্টিবায়োটিক্স এর যে বিষয়টা আছে সেটা আমরা পেডিয়াট্রিক্স এর মধ্যে আপনি কিভাবে একজন নিউনেটাল থেকে নিয়ে পেডিয়াট্রিক্স ওয়ার্ডের মধ্যে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, নিউনেটাল সেপসিস অথবা নিউনেটাল মেনিনজাইটিস, এই ধরনের যতগুলো মানে চাইল্ডহুড নিউমোনিয়া, এরকম যতগুলো পেডিয়াট্রিক্স যে ডিজিজ গুলো আছে, মোস্ট কমন ডিজিজ, সেগুলো আমাদের আলোচনা থাকবে। সেগুলোর উপরে আমাদের 2টা ক্লাস থাকবে। আর প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিবায়োটিক সেফ থাকবে সেগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো। তাহলে কোনো একটা ক্লাস করার আগে আমাদের সবচেয়ে, কোনো কোর্স বলি বা কোনো কিছু করার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমরা আগে জেনে নেব যে এটা করে আমরা কি কি জানতে পারবো, কি কি আমরা শিখতে পারবো। তো এখানে আমরা যে কি কি জানতে পারবো, কি কি শিখতে পারবো, সেই টপিকস গুলো আমরা লিখে দিলাম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। এখানের মধ্যে আপনাদের অনেকগুলো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা করতে পারবেন। আমাদের মেসেঞ্জার গ্রুপটা সবসময় থাকবে। আর অ্যান্টিবায়োটিক্স এর ব্যাপারে একটা বিষয় বলে রাখি, অ্যান্টিবায়োটিক্স এর ব্যাপারে আমরা একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে অনেকগুলো, আমরা যদি দেখি যে কোনো একটা ক্লাসিফিকেশনের অ্যান্টিবায়োটিক্স যদি আমরা দেখি, যেমন যদি আমরা সেফালোস্পোরিনের কথাই চিন্তা করি, যে এখানে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনের মধ্যে 5-6টার মতো মেডিসিন আছে, থার্ড জেনারেশনের মধ্যে অনেকগুলো আছে, ম্যাক্রোলিডস এর মধ্যে প্রতিটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন সবগুলোর মধ্যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স আছে। তাহলে আমরা কোনটা চয়েস করব, কখন কোনটা দেব, সেই বিষয়গুলোর জন্য আমরা যেটা এখানে সিসিআর স্পেশালি যে জিনিসটা দেখবে যে আমরা হচ্ছে রিসার্চ বেস, যে মানে যেগুলোর উপরে মানে মেটা অ্যানালাইসিস হয়েছে, এনএচএস ন্যাশনাল হেলথ সার্ভিস ইউনাইটেড কিংডমের যে ডাটাগুলো আছে সেগুলোর আলোকে আমরা চেষ্টা করব যে কোন অ্যান্টিবায়োটিক্সটা, যে একই ক্লাসের মধ্যে 4 থেকে 5টা অ্যান্টিবায়োটিক্স আছে, বাট কোন অর্গানিজমের উপর কোন অ্যান্টিবায়োটিক্স এর সেনসিটিভিটিটা বেশি, মানে খুব বেশিরভাগ পেশেন্টের মধ্যে ওটা সেনসিটিভিটি দেখা গেছে। সেই হিসাবে আমরা জিনিসগুলো আমাদের ধারাবাহিকভাবে যত ডাটা আপডেট হবে
মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে জার্নাল গুলো, তো সেটা আমাদের গ্রুপের মধ্যে যে ক্লোজ গ্রুপটা আছে সেখানের মধ্যে সবার জন্য সব সময় এটা প্রকাশ করা হবে, যাতে করে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়। যে একটা পেশেন্ট আপনার কাছে এসেছে, এখন কি আপনি তাকে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট, একটা পেশেন্ট আপনার কাছে ইউরেথ্রাইটিস নিয়ে আসলো, এখন আপনি কি তাকে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট করবেন, নাকি সেফিউরোক্সিম দিয়ে ট্রিটমেন্ট করবেন, নাকি ডক্সিসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করবেন? এখানের মধ্যে কোনটা দিয়ে ট্রিটমেন্ট করবেন, কেন আপনি কোন ট্রিটমেন্টটা চয়েস করবেন, এই বিষয়গুলো আমাদের ধারাবাহিকভাবে ডিসকাস হবে ইনশাআল্লাহ। এখন আমরা জাস্ট ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়ার বেসিক সম্পর্কে আমরা একটু জেনে নিই। সর্বপ্রথম যদি ব্যাকটেরিয়ার বেসিক সম্পর্কে আমরা জানতে হয়, আমরা ইনফেকশন সম্পর্কে জানবো। ইনফেকশন কাকে বলে? তো ইনফেকশন আমরা সবাই জানি, ইনভাশন অফ হোস্ট অর্গানিজম বাই মাইক্রো অর্গানিজম ইজ কল্ড ইনফেকশন। হ্যাঁ, যে আমাদেরকে যদি হোস্ট হিসাবে বিবেচনা করা হয়, তাহলে আমাদের যে হোস্ট সেল গুলো যদি কোনো মাইক্রো অর্গানিজম দ্বারা ইনভাশন হয়, তাহলে সেটাকে ইনফেকশন বলতেছে। তাহলে কি কি মাইক্রো অর্গানিজম দিয়ে ইনফেকশন হতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি, যে মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে তো ইনফেকশন হয় মাইক্রো অর্গানিজম দ্বারা, তো তার মধ্যে সবচেয়ে কমন যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, প্রোটোজোয়া। আমাদের টপিকসটা হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, আমরা এই টপিকসের মধ্যে কোনো অ্যান্টিভাইরাল, কোনো অ্যান্টিফাঙ্গাস অথবা কোনো অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগস নিয়ে কোনো আলোচনা করব না। আমরা জাস্ট ব্যাকটেরিয়া নিয়ে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা এখন ইনফেকশনকে যদি আমরা ভাগ করি, তাহলে ইনফেকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে এখানের মধ্যে আছে এন্ডোজেনাস ইনফেকশন আছে, আর হচ্ছে এক্সোজেনাস ইনফেকশন আছে। তো এন্ডোজেনাস ইনফেকশন বডিতে থাকা, যে আমাদের নরমাল ফ্লোরা যখন তার জায়গায় স্থানান্তর করে বা কোলোনাইজেশন বা ওভারগ্রোথ হয়ে ইনফেকশন তৈরি করে, সেগুলো হচ্ছে এন্ডোজেনাস ইনফেকশন। মানে ইনফেকশনের জন্য যে ব্যাকটেরিয়াটা রেসপন্সিবল, সেই রেসপন্সিবলটা যদি আমাদের বডিতে থাকা কোনো অর্গানিজম দ্বারা হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা এন্ডোজেনাস ইনফেকশন বলবো। তো নরমাল ফ্লোরার আলোচনাটা আমরা একটু সামনে যাচ্ছি, জাস্ট এতটুকু মনে রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের বডিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডির মধ্যে হাজার হাজার মানে টাইপস এর মাইক্রো অর্গানিজম রেখেছেন, যেগুলো মানুষের শরীরকে বিভিন্ন রকম প্রোটেকশন দিচ্ছে, এবং তারাও মানুষের শরীরকে ব্যবহার করে তারা নিজেদের জীবন ধারণ করতেছে। তো সেই ধরনের অনেকগুলো হাজার হাজার অর্গানিজম, বিলিয়ন বিলিয়ন অর্গানিজম মানুষের শরীরের মধ্যে আছে। আমাদের স্কিন সারফেসের মধ্যে অনেকগুলো অর্গানিজম আছে। এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ মানে আমাদের বডিতে এনভায়রনমেন্ট থেকে এসেছে, বিভিন্ন সোর্স থেকে আমাদের মধ্যে চলে এসেছে। তো এগুলো আমাদের শরীরের স্বাভাবিক কোনো ক্ষতি করে না। যখন আমরা হেলদি লাইফস্টাইল লিড করব, তখন এই যে অর্গানিজম গুলো বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে অথবা ম্যাটারনাল বডি থেকে অথবা নেচার থেকে আমাদের ইকোসিস্টেম থেকে আমাদের বডিতে এসেছে, এগুলো নরমালি আমাদের কোনো ক্ষতি করে না, যদি আমাদের মানে যদি এজ, এরপরে গ্রোথ, সবকিছু, ডায়েট, হেলদি লাইফস্টাইল সবকিছু যদি ঠিক থাকে, তাহলে এই অর্গানিজম গুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না। ওইগুলো নর্মাল ফ্লোরা হিসাবে আমাদের বডিতে থাকে। কিন্তু ওই নর্মাল ফ্লোরা তো যখন কোনো একটা অ্যাবনর্মাল কন্ডিশনে চলে যাবে, যেমন সাপোজ একটা পেশেন্ট, তার বডিতে যে নর্মাল ফ্লোরা গুলো আছে, এখন পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, সে যদি ক্যান্সার হয়ে যায়, তাহলে তার বডিতে যে নর্মাল যে ফ্লোরা গুলো আছে সেগুলোই তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি করবে। তো নর্মাল ফ্লোরা যখন তার জায়গায় স্থানান্তর করে কিংবা কোলোনাইজেশন বা ওভারগ্রোথ হয়ে যদি কোনো ইনফেকশন তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলবো এন্ডোজেনাস ইনফেকশন। এখন আসে এক্সোজেনাস ইনফেকশন। সেখানে সোর্স অফ ইনফেকশনটা হচ্ছে এনভায়রনমেন্ট। ব্যাকটেরিয়া কাকে বলে? তো ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা সিঙ্গেল সেল অর্গানিজম। ইকোসিস্টেমের সব জায়গায় ব্যাকটেরিয়া পাওয়া যায়। তো ইকোসিস্টেম বলতে কি, আমাদের পুরাটা পৃথিবীটা যে সিস্টেমের মধ্যে আছে, এনভায়রনমেন্ট নিয়ে, অ্যাটমসফিয়ার নিয়ে, সবগুলোকে একসাথে ইকোসিস্টেম বলা হয়। তো ইকোসিস্টেমের সব জায়গাতেই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এটা একটা সিঙ্গেল সেল অর্গানিজম, মাত্র একটা সেল থাকে।
এটা যেমন হিউম্যান বডিতে থাকে, অ্যানিম্যাল বডিতে থাকে, এনভায়রনমেন্টে থাকে। আবার এনভায়রনমেন্ট থেকে অ্যানিম্যাল বডিতে যেতে পারে, অ্যানিম্যাল বডি থেকে হিউম্যান বডিতে যেতে পারে। একটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি, যে এগুলো আমাদের দরকার হচ্ছে ক্লিনিক্যালি ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন বোঝার জন্য, এগুলো আমাদের খুবই দরকার। ব্যাকটেরিয়া হচ্ছে সিঙ্গেল সেল অর্গানিজম। একটা ব্যাকটেরিয়ার লেন্থ কতটুকু হতে পারে, এটা 0.5 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ যদি 5,000টা ব্যাকটেরিয়া যদি একসাথে করা হয় তাহলে 1 মিলিমিটার হবে। আর 50,000 ব্যাকটেরিয়া যদি একসাথে করা হয় তাহলে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার জায়গা দখল করবে, যদি 50,000 যদি ব্যাকটেরিয়াকে একসাথে করা যায়। ব্যাকটেরিয়াতে কি আছে, ডিএনএ আরএনএ থাকতে পারে, এটা রাইবোজোম আছে, রাইবোজোমের মধ্যে 70 সাব ইউনিট প্রোটিন থাকে, সেল ওয়াল আছে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়ার একটা ক্লাসিফিকেশন, এখানে কয়েকটা ক্লাসিফিকেশন আমরা শিখবো। একটা হচ্ছে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে, স্বাভাবিক অবস্থায় কোনো রোগ সৃষ্টি করতে পারে না, এগুলো পার্মানেন্ট রেসিডেন্ট অফ দা হিউম্যান বডি, এদেরকে নর্মাল ফ্লোরাও বলা হয়। হ্যাঁ, একটু আগে আমরা যেটা আলোচনা করেছি, এগুলো হচ্ছে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরে স্কিনের মধ্যে কোটি কোটি আছে, কিন্তু এগুলো কোনো রোগ তৈরি করবে না, এই কারণে এগুলোকে বলা হচ্ছে মানে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এবার আসি আমরা, হোয়াট ইজ নর্মাল ফ্লোরা। তো নর্মাল ফ্লোরা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ সার্টেন বডি সাইট। হ্যাঁ, যেমন স্কিন, নোজ, মাউথ, থ্রোট, কোলন, ভ্যাজাইনা, ইউরেথ্রা, এগুলোতে কিছু কিছু মাইক্রো অর্গানিজম বা কিছু ব্যাকটেরিয়া থাকে, এগুলো নর্মালি কোনো রোগ তৈরি করে না। এগুলো সবসময় ওখানে থাকে, স্বাভাবিক অবস্থায় কোনো রোগ তৈরি করে না, বাট কখন রোগ তৈরি করে সেটা আমরা পরে আলোচনা করব। তো সোর্স অফ নর্মাল ফ্লোরা, এই নর্মাল ফ্লোরা গুলো আমাদের বডিতে কিভাবে আসতেছে, বিভিন্ন ফুড থেকে আসতেছে, এনভায়রনমেন্ট থেকে আসতেছে, আদার হিউম্যান থেকে আসতেছে। মানুষ যখন জন্ম গ্রহণ করে, মায়ের গর্ভ থেকে যখন মানুষ আসে, তখন ম্যাক্সিমাম এসেপ্টিক ভাবে আসে, কিন্তু সেখানেও কিছু অর্গানিজম মানুষের শরীরে চলে আসতে পারে, সেগুলো নর্মাল ফ্লোরা হিসাবে থাকে, খুব একটা ক্ষতি করে না। তাহলে মেডিকেলি ইম্পর্টেন্স নর্মাল ফ্লোরা কি কি আছে। মেডিকেলি ইম্পর্টেন্স নর্মাল ফ্লোরা হচ্ছে, বহু প্রজাতির নর্মাল ফ্লোরা আছে, সব নর্মাল ফ্লোরা সবার মাঝে পাওয়া যায় না। হ্যাঁ, মানে এই যে নর্মাল ফ্লোরার অনেক আছে, বিভিন্ন টাইপস এর নর্মাল ফ্লোরা আছে। যেমন কোন একটা অর্গানিজম, এটা কারো বডিতে নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে, আবার এটা অন্য কারো বডিতে এটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হিসেবে থাকতে পারে। মানে সবগুলো সবার সাথে যে একই রকম একই কন্ডিশনে থাকে, বিষয়টা এমন না। Normal flora vary from individual to individual as a result of physiological difference, diet, age and geographic difference. সাপোজ একটা ব্যাকটেরিয়া, এটা আফ্রিকান পিপলদের মধ্যে এটা নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে, আবার বাংলাদেশের মানুষদের মধ্যে ওটা প্যাথোজেনিক ফ্লোরা হিসেবে থাকবে, প্যাথোজেনিক অর্গানিজম হিসেবে থাকবে। তো এই কারণে নর্মাল ফ্লোরা সবসময় নর্মাল ফ্লোরা, মানে একই জায়গা, এটা জায়গায়, স্থান, কাল, মানে সময়, ডায়েট, এজ, এগুলোর সাথে এগুলো বিভিন্ন ভ্যারি করে, সবসময় নর্মাল ফ্লোরা হিসাবে থাকে না। আমরা এখানে দেখবো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। তো আমরা ব্যাকটেরিয়া অনেক ধরনের ক্লাসিফিকেশন আমরা জানি, এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে 5টা ক্লাসিফিকেশন আমরা দিয়েছি। অ্যাসিড ফাস্ট ব্যাসিলে, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওটা এখানে আমরা খুব একটা আলোচনা করব না, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। এখানে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া যদি বলা হয়, তাহলে 4টা মেজর টাইপ, 4 মেজর টাইপ ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়াকে বোঝানো হয়। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, আর দ্বিতীয়ত হচ্ছে গ্রাম নেগেটিভ, থার্ড হচ্ছে এটিপিক্যাল, আর হচ্ছে অ্যানারোবিক। এটা আপনারা খুব ভালোভাবে একটু মনে রাখবেন, কারণ এটা যদি না বুঝেন, কোনোভাবে আপনি অ্যান্টিবায়োটিক্স বুঝতে পারবেন না। জাস্ট এইখান থেকে মনে করেন এই জিনিসটা, এই কনসেপ্টটা, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়ার এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে টোটাল অ্যান্টিবায়োটিক সিরিজটা বোঝা, টোটাল অ্যান্টিবায়োটিক্স ক্লাসটা বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আমরা এখানে কি বলেছি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এটিপিক্যাল এন্ড অ্যানারোবিক 4 প্রকারের কথা বলেছি। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ? তাহলে আমরা যদি লক্ষ্য করি যে 1884 সালে বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, মানে গ্রামটা অ্যাকচুয়ালি একজন বিজ্ঞানীর নাম ছিল। তিনি সর্বপ্রথম একটা পরীক্ষণের মাধ্যমে ব্যাকটেরিয়া সমূহকে 2 ভাগে ভাগ করেন। তো উনি যে পরীক্ষণটা করেন ওই পরীক্ষণের নাম, ওনার নাম হিসেবে ওইটাকে গ্রাম স্টেনিং হিসেবে নামকরণ করা হয়। তাহলে এই যে বিজ্ঞানী গ্রামস তিনি যে পরীক্ষাটা করছেন ওই পরীক্ষাকেই মানে ওনার নাম হিসেবে গ্রাম স্টেনিং নাম করা হয়েছে। এবার আমরা একটু লক্ষ্য করি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি গাঠনিক স্ট্রাকচারটা আমরা দেখি তাহলে এখানে খুব বেশি লাগবে না। এখানে প্লাজমা মেমব্রেনটা দেখেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমা মেমব্রেন আছে, এরপরে পেরিপ্লাজমিক একটা স্পেস আছে, আর পেপটিডোগ্লাইকান একটা লেয়ার আছে। আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ারটা দেখানো, যে গ্রাম পজিটিভের পেপটিডোগ্লাইকান লেয়ারটা দেখেন এটা অনেক থিক, মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে ওয়ালটা আছে এটা একটা থিক ওয়াল, দেখেন এটা অনেক মোটা। আর গ্রাম নেগেটিভ এটা দেখেন এটা খুবই চিকন একটা ওয়াল, এই যে মাঝখানে পেপটিডোগ্লাইকান লেয়ারটা যে এটা খুবই থিন ওয়াল। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে একটা থিক ওয়াল থাকতেছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে একটা থিন ওয়াল থাকতেছে। একটা কথা এখানে মনে রাখি, ব্যাকটেরিয়া তো অনেকগুলো আছে। তো যখন 1884 সালে এত মানে মেশিন আবিষ্কার হয় নাই যে ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া এটার নাম কি মানে এটা ইয়ে করবে। যেমন আমি আপনাকে বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্টাফাইলোকক্কাল স্পেসিস আছে, স্ট্রেপ্টোকক্কাস স্পেসিস আছে, এরপরে স্টাফাইলোকক্কালের মধ্যে স্টাফাইলোকক্কাল অরিয়াস আছে, এপিডার্মিডিস আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের আছে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন আছে। আর গ্রাম নেগেটিভের মধ্যে যদি আমরা যাই ইকোলাই, ক্লেবশিলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, সালমোনেলা, হ্যাঁ অনেকগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে। তো এখন কিন্তু কোনটা কোন ব্যাকটেরিয়া, এটা কি ইকোলাই কালচার সেন্সিটিভিটি যখন করে এই ব্যাকটেরিয়ার নাম সহ এখন জানা যায় যে এটা কি ইকোলাই কিংবা এটা কি কোন ব্যাকটেরিয়া আইসোলেট করা যায়। তো 1884 সালে তিনি খুব একটা আইসোলেট করেন নাই, তিনি টোটাল ব্যাকটেরিয়াকে সর্বপ্রথম 2টা ভাগে ভাগ করে ফেলছেন, যে সবগুলো হয়তো যেগুলো সবগুলো এটা চাই স্ট্যাফিলোকক্কাস হোক, স্ট্রেপ্টোকক্কাস হোক, অথবা মানে আদার্স গ্রাম পজিটিভ অর্গানিজম হোক, যেগুলোর মানে সেল ওয়ালটা থিক পেপটিডোগ্লাইকান লেয়ার আছে সেগুলোকে তিনি গ্রাম পজিটিভের মধ্যে ফেলে দেন, আর যেগুলোতে থিন ওয়াল আছে সেগুলোকে তিনি গ্রাম নেগেটিভের মধ্যে ফেলে দেন। মানে তিনি সর্বপ্রথম 2টা ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে যান। এরপরে আমরা দেখি তিনি কিভাবে গ্রাম স্টেনিংটা তিনি কিভাবে করেছেন। এটা খুব আপনাদের একটা মনে রাখতে হবে না, জাস্ট বোঝার জন্য, যে গ্রাম স্টেনিংটা যদি বুঝেন তাহলে গ্রাম পজিটিভ বোঝা যাবে, গ্রাম নেগেটিভ বোঝা যাবে। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেই সব ব্যাকটেরিয়ার মধ্যে থিক ওয়াল আছে, থিক পেপটিডোগ্লাইকান, সেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ। আর যেই সব ব্যাকটেরিয়ার মধ্যে থিন পেপটিডোগ্লাইকান লেয়ার আছে সেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ। তো তিনি গ্রাম পজিটিভ নেগেটিভটা কিভাবে করেছেন, এই সাপোজ ধরেন এটা গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ দুইটাকে সাদা কালার হিসেবে দেখানো হয়েছে এখানে। তারপরে এগুলো তিনি যে গ্রাম স্টেনিংটা করেছেন সেখানে তিনি এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা ক্রিস্টাল ভায়োলেট একটা দ্রবণ চেনে সেখানে যোগ করছেন। তখন দেখেন দুইটাই ক্রিস্টাল ভায়োলেট কমপ্লেক্স তৈরি করছে, মানে গ্রাম পজিটিভও একই কালার, গ্রাম নেগেটিভের কালারও সেম। তারপর তিনি সেখানের মধ্যে লুগলস আয়োডিন যোগ করেন। তো আয়োডিন যোগ করার পরেও দেখেন দুইটাই কিন্তু একটা পার্পল কালার হয়ে গেছে, হ্যাঁ এটাও দুইটাই পার্পল কালার রূপ ধারণ করে, গ্রাম পজিটিভ এর নেগেটিভ। সর্বশেষ তিনি সেগুলোকে অ্যালকোহল অথবা এসিটন মিক্সচার দ্বারা ওয়াশ আউট করেন, মানে ধুয়ে ফেলেন। ব্যাকটেরিয়া যে স্লাইডটা আছে স্লাইডটা ধোয়ার পরে দেখেন যেখানে গ্রাম পজিটিভের মধ্যে যখন অ্যালকোহল সর্বপ্রথম ক্রিস্টাল ভায়োলেট মিক্স করা হয়েছে, পরবর্তীতে আয়োডিন দেওয়া হয়েছে, এরপরে অ্যালকোহল দেওয়া হয়েছে। অ্যালকোহল দেওয়ার পরেও কিন্তু এটা তার আপন কালার, মানে পার্পল কালারটা তার মধ্যে বিদ্যমান, তার মানে পার্পল কালার স্টিল রিমেইন পজিটিভ। আর গ্রাম নেগেটিভের মধ্যে যখন ডিকালারাইজেশন করা হয়েছে অ্যালকোহল দ্বারা, তখন সেখানে দেখেন সর্বপ্রথম যখন ক্রিস্টাল দেওয়া হয় ক্রিস্টাল ভায়োলেট কালার হয়েছে, পরবর্তীতে আয়োডিন দেওয়ার পরে পার্পল কালার হলো, সর্বশেষ যখন অ্যালকোহল দেওয়া হলো তখন সেটার মধ্যে আর কোনো কালার নাই, মানে কালার নেগেটিভ।
তাহলে যেসব ব্যাকটেরিয়া গুলো ওনার পরীক্ষণের মধ্যে কালার নেগেটিভ কালার, মানে কোনো কালার আর থাকে না, হ্যাঁ, আয়োডিনের যে কালারটা ছিল এটা চলে গেছে, তিনি ওই সকল ব্যাকটেরিয়াকে একসাথে নাম দিয়ে দেন গ্রাম নেগেটিভ অর্গানিজম। আর যে সবগুলোর মধ্যে ভায়োলেট কালারটা পজিটিভ, মানে এখনো আছে আয়োডিন, পার্পল কালারটা, হ্যাঁ, আয়োডিন দেওয়ার পরে যে কালারটা আসে এটা অ্যালকোহল দিয়ে ওয়াশ আউট করার পরেও মানে ওই কালারটা চলে যায় নাই। কেন যায় নাই? এগুলোর ওয়ালটা এই যে থিক ওয়াল, থিক ওয়াল থাকার কারণে এখান থেকে কালারটা দূর হয়ে যায় নাই। তো কালারটা দূর না হয়ে যাওয়াতে তিনি সেগুলোকে মানে কি গ্রাম পজিটিভ, মানে এখানে কালার রিমেইন কালার পজিটিভ থাকার কারণে সেগুলোকে গ্রাম পজিটিভের মধ্যে ক্লাসের মধ্যে ফেলেন, আর বাকিগুলোকে গ্রাম নেগেটিভের ক্লাসের মধ্যে তিনি রাখেন। আর কিছু কিছু ব্যাকটেরিয়াতে তিনি দেখলেন যে সেগুলো গ্রাম স্টেনিং করাই যাচ্ছে না, সেগুলোকে তিনি এটিপিক্যাল অর্গানিজম হিসাবে নামকরণ করেন। তাহলে মেজর চারটা ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, যে গ্রাম পজিটিভ হচ্ছে যেগুলো থিক ওয়াল আছে, এগুলোতে অ্যালকোহল দেওয়ার পরেও তাদের মধ্যে পার্পল কালারটা পজিটিভ, হ্যাঁ, আর যেগুলোতে পার্পল কালারটা নেগেটিভ সেগুলোকে তিনি গ্রাম নেগেটিভ নামকরণ করেন। আর যেগুলো মানে এইভাবে স্টেন করা যায় না, গ্রাম স্টেন, সেগুলোকে এটিপিক্যাল অর্গানিজমের ক্লাসিফিকেশনে ফেলা হয়। আর একটা আছে অ্যানারোবিক অর্গানিজম, যেগুলো অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, সেগুলোকে অ্যানারোবিক অর্গানিজম বলা হয়। সেগুলো নরমালি কোথায় থাকে? আপনার ইন্টেস্টাইনে থাকে, গাটের মধ্যে থাকে, গাট ফ্লোরার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অ্যানারোবিক। এখন এখানে আমরা আলোচনা সামনে আরো যাব, একটা এখানে থেকে কয়েকটা জিনিস আমরা মনে রাখি এখানে, যে গ্রাম পজিটিভ অর্গানিজম গুলো মেইনলি কোথায় থাকে, সামনে ডিসকাস করব। জাস্ট ইন জেনারেলি মনে রাখবেন যে আমাদের স্কিন সারফেসের মধ্যে মোর দেন 95% অর্গানিজম হচ্ছে গ্রাম পজিটিভ, 95 না, অ্যাকচুয়ালি 98% বলা যায় স্কিন সারফেসের মধ্যে। এবং আমাদের যে বডির অ্যাবভ ডায়াফ্রাম, মানে ডায়াফ্রামের উপরের অংশ, ডায়াফ্রামের উপরে কি আছে? আমাদের লাংস আছে, হার্ট আছে, এরপরে আমাদের কি আছে? ল্যারিংস, ফ্যারিংস, এরপরে ওখানে আছে ওরাল ক্যাভিটি আছে, নেজাল ক্যাভিটি আছে, এয়ার আছে, হ্যাঁ, সাইনাস গুলো আছে। তো আমাদের ডায়াফ্রামের উপরের অংশে যে অর্গানিজম গুলো দ্বারা ইনফেকশন হয়, মেইনলি ওখানের মধ্যে গ্রাম পজিটিভ অর্গানিজম থাকে। আর ডায়াফ্রামের নিচে আমরা যদি অ্যাবডোমেন চিন্তা করি, টোটাল অ্যাবডোমিনাল যে ইনফেকশন গুলো হয় সেগুলো গ্রাম নেগেটিভ অর্গানিজম দ্বারা হয়, কারণ গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলোর লোকেশনই হচ্ছে অ্যাবডোমেন ওইদিকে, হ্যাঁ। আর এটিপিক্যাল অর্গানিজম দ্বারা কি কি ইনফেকশন হয়? নিউমোনিয়া হতে পারে, সালফিনজাইটিস হতে পারে, সেটা আমরা একটু পরে ডিসকাস করতেছি। এখানে আমরা আবার দেখানো হলো গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ এর ক্রাইটেরিয়া গুলো। গ্রাম স্টেনিং এ কোনো কালার দেখায় না, সেগুলোকে আমরা বলতেছি এটিপিক্যাল ব্যাকটেরিয়া। এটিপিক্যাল ব্যাকটেরিয়া এগুলো কেন গ্রাম স্টেনিং হয় না? তো এখানের মধ্যে যেমন এটিপিক্যাল ব্যাকটেরিয়ার মধ্যে আপনাদের সবকিছু মনে রাখতে হবে না, ক্লামাইডিয়া মনে রাখবেন, মাইক্রোপ্লাজমা লেজিওনেলা, আর মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, আরেকটা আছে এখানে সামনে আমরা আলোচনা করব। তো এগুলো কিছুটা আছে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন, নরমালি ব্যাকটেরিয়া গুলো সেলের বাইরে থাকে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে এগুলো ইন্ট্রাসেলুলার, সেলের ভিতরে থাকে, সেগুলো গ্রাম স্টেনিং দেখায় না। কিছু আছে খুবই স্মল ব্যাকটেরিয়া, সেখানে কোনো সেল ওয়াল থাকে না, হ্যাঁ, সেজন্য ওইগুলোকে মানে এটিপিক্যাল বলা হচ্ছে, কারণ নরমাল ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল থাকে, আর নরমাল ব্যাকটেরিয়া গুলো এক্সট্রা সেলুলার থাকে, এগুলো অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার। এই কারণে এগুলো মানে ব্যাকটেরিয়ার যে নরমাল 5টা বৈশিষ্ট্য আছে তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য এগুলোর মধ্যে পাওয়া যায় না, যার কারণে এগুলোকে এটিপিক্যাল ব্যাকটেরিয়া বলা হয়। খুব বেশি না, এখানে যে কয়েকটা আছে কয়েকটার নাম মনে রাখলে চলবে। এখন আমরা আলোচনা করি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এগুলোতে থিক সেল ওয়াল আছে, লোকেশন কোথায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? তাহলে আপনারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভালোভাবে খেয়াল রাখেন, মেইনলি নরমাল ফ্লোরা হিসাবে থাকে। কোথায় কোথায় থাকে? স্কিন, নোজ, থ্রোট, মাউথে নরমাল ফ্লোরা হিসাবে থাকে। সহজে মনে রাখবেন, অ্যাবভ ডায়াফ্রাম, আমাদের যে ডায়াফ্রামটা রয়েছে বডিতে, ডায়াফ্রামের উপরি অংশের যে ইনফেকশনের জন্য মেইনলি দায়ী হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া।
সেখানে যদি পাঁচটা কোনো একটা ডিজিজে যদি পাঁচটা অর্গানিজম থাকে, তার মধ্যে 3 থেকে 4টাই থাকবে গ্রাম পজিটিভ, একটা দুইটা থাকবে গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ যে একবারই থাকবে না এমন না, গ্রাম নেগেটিভও একটা দুইটা থাকতে পারে। এখন আমরা কিছু ব্যাকটেরিয়ার নাম আমরা শিখবো। এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি না। ব্যাকটেরিয়া মাইক্রোবায়োলজিতে আপনারা কয়েকশো ব্যাকটেরিয়ার নাম দেখেছেন, এখানে আমরা খুব বেশি ব্যাকটেরিয়ার নাম শিখবো না, অল্প কয়েকটার নাম শিখবো। এটা খুব ইম্পর্টেন্ট এই কয়টা ব্যাকটেরিয়ার নাম জানাটা। মেডিকেলি ইম্পর্টেন্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যখন আপনি এই ব্যাকটেরিয়া গুলো শিখে ফেলবেন যে এগুলো সব গ্রাম পজিটিভ, তখন আমি যখন অ্যান্টিবায়োটিক্স এর যে ক্লাসিফিকেশনে গিয়ে যদি বলে যে এই অ্যান্টিবায়োটিকটা গ্রাম পজিটিভের বিরুদ্ধে কাজ করে, এখানে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন যে এখানে আমি 9টা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নাম এনেছি। তো এই 9টা ব্যাকটেরিয়া দ্বারা কি কি ডিজিজ হয়, হ্যাঁ, 9টার মধ্যে সবগুলো আবার খুব ইম্পর্টেন্ট না, প্রথম 5-6টাই খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো দ্বারা কি কি ডিজিজ হয় এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এইগুলো কোথায় কোথায় কোন কোন অর্গানে ডিজিজ করে, কোন কোন রোগ করে, তাহলে এগুলোর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক্স কার্যকর, কোন ক্লাসের অ্যান্টিবায়োটিক কার্যকর, এটা বললে খুবই সহজ হয়ে যাবে এগুলো। তাহলে মেডিকেলি ইম্পর্টেন্ট যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি হিসাব করা হয়, তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি মানে স্টাফাইলোকক্কাল যে স্পেসিস, স্টাফাইলোকক্কাস অরিয়াস, এপিডার্মিডিস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, হ্যাঁ, মানে যত স্টেপ্টো আছে সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ। এন্টারোকক্কাস ফিকালিস গ্রাম পজিটিভ, করাইনোব্যাকটেরিয়াম ডিপথেরিয়া গ্রাম পজিটিভ। এরপর যে আমাদের একনি হয়, আমাদের ব্রণ ওঠে যে ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটাও গ্রাম পজিটিভ। এটা বডিতে নরমাল ফ্লোরা হিসাবে থাকে, মানুষের মুখে ফেসের মধ্যে নরমাল ফ্লোরা হিসাবে থাকে। যখন ফেসের মধ্যে যে মানে সোয়েট গ্ল্যান্ড গুলো সোয়েট বা সোয়েটিং এর কারণে বা বিভিন্ন অ্যাবনর্মাল কন্ডিশন যখন হয়ে যায়, তখন ওই যে এই ব্যাকটেরিয়া গুলো সেখানে কি হয়ে যায়, মাল্টিপ্লিকেশন হয়, অ্যাকুমুলেশন হয়, তখন দেখা যাচ্ছে কমেডনের পাশাপাশি ওইগুলো বিভিন্ন পাস্টিউল প্যাপিউল তৈরি করতেছে। ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ। আর কি আছে, ব্যাসিলাস অ্যানথ্রাকিস গ্রাম পজিটিভ। মেডিকেলি ইম্পর্টেন্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম। গ্রাম নেগেটিভ অর্গানিজম কি কি আছে একটু আমরা এখানে দেখি। নিশেরিয়া, গনেরিয়া আছে, মেনিনজাইটিস আছে, এরপরে আছে এন্টারোব্যাকটেরিয়াসে। এটা ভালোভাবে মনে রাখবেন যে গ্রাম নেগেটিভ অর্গানিজম কি কি আছে। যদি দেখি নিজেরিয়া, গনেরিয়া আছে, গনেরিয়া করে যেটা সেটা মেনিনজাইটিস, যেটা মেনিনজাইটিস করে। আর আছে এন্টারোব্যাকটেরিয়াসি, এন্টার থেকে আপনি ইন্টেস্টাইন মনে রাখেন, ইন্টেস্টাইনের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলোকে একসাথে এন্টারোব্যাকটেরিয়াসি বলে। এগুলো কজেস অ্যাবডোমিনাল ইনফেকশন এন্ড অল দ্য ইনফেকশন বিলো ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচে যত ইনফেকশন আছে সবগুলো ইনফেকশনের জন্য দায়ী হচ্ছে যে এন্টারোব্যাকটেরিয়াসি যেগুলো আছে এগুলো। তো এখানে অনেকগুলো নাম আছে দেখেন, ইকোলাই, ক্লেপশিলা, সালমোনেলা, প্রোটিয়াস, শিগেলা, এন্টারোবেক্টার, সিউডোমোনাস আছে, ভিব্রিও কলেরিয়া আছে, হেলিকোব্যাক্টর পাইলোরি আছে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এটা খুব ভালোভাবে মনে রাখবেন 12 নাম্বারটা। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। এটা মানে আমাদের গ্রাম এই অর্গানিজমটা খুবই যথেষ্ট শক্তিশালী। এটা যেমন ভাবে বিলো ডায়াফ্রাম ইনফেকশন করতে পারে, এটা এমন ভাবে অ্যাবভ ডায়াফ্রাম নিউমোনিয়াতে এটা খুব একটা ইম্পর্টেন্ট, 62% নিউমোনিয়া জন্য দায়ী হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এটা সাইনোসাইটিস করতে পারে, ফ্যারিঞ্জাইটিস করতে পারে, ল্যারিঞ্জাইটিস করতে পারে, অ্যাকুইট অটাইটিস মিডিয়া করতে পারে, ইভেন মেনিনজাইটিস করতে পারে। তো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এটা একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। আমাদের বডির উপরের দিকে যতগুলো পার্ট আছে সবগুলোর মধ্যে ইনফেকশনের মধ্যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাটা একটা পজিটিভ এজেন্ট হিসেবে কাজ করে। 12 নাম্বার যেটা সেটা। এবার যদি আমরা এটিপিক্যাল মাইক্রো অর্গানিজমের মধ্যে কি কি আছে, গ্যামাইডিয়া আছে, রিকেটশিয়া আছে, মাইক্রোপ্লাজমা, ট্রাইপোনোমা যেটা আমাদের সিফিলিস করে, লেপ্টোস্পাইরা, বর্ডেটেলা। সো এটা এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এগুলো আমাদের দরকার হবে, গ্যামাইডিয়া, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমা, ট্রাইপোনোমা। রোল অফ নরমাল ফ্লোরা ইন দ্য মেইনটেনেন্স অফ হেলথ। আমাদের বডিতে যে নরমাল ফ্লোরা গুলো থাকে এগুলোর উপকারিতা কি? আমরা তো এতক্ষণ গ্রাম পজিটিভ নেগেটিভ সবগুলো পড়লাম, তাহলে এই যে নরমাল ফ্লোরা গুলো শরীরে আছে সেগুলোর উপকারিতা কি? তো প্রিভেন্ট কলোনাইজেশন অফ প্যাথোজেনিক অর্গানিজম। ধরেন আপনার বডিতে আপনার স্কিনের মধ্যে স্টাফিলোককাস এপিডার্মিডিস আছে,
এখন এগুলো কি করবে, আপনি কোনো একটা এনভায়রনমেন্টে গেলেন, এনভায়রনমেন্টের মধ্যে তো হাজার হাজার মানে প্যাথোজেনিক অর্গানিজম আছে। এখন ওই প্যাথোজেনিক অর্গানিজম গুলো আপনার স্কিন সারফেসে আসলো, আসার সাথে সাথে কিন্তু ওইগুলো কোনো একটা ইনফেকশন তৈরি করতে পারবে না। ওইগুলো কোলোনাইজেশন হতে হবে, মাল্টিপ্লিকেশন হতে হবে, বাট ওই জিনিসটা মানে প্যাথোজেনিক অর্গানিজম গুলো আপনার বডিতে এসে যেন কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য আপনার বডিতে মানে যে নর্মাল ফ্লোরা গুলো আছে এগুলো সেনাবাহিনীর ভূমিকা পালন করে। যে বাহির থেকে কোনো শত্রু আসতেছে, সে তখন কি করবে, সে তাদেরকে শেষ করে দেবে, সে তাদেরকে সেখানে কলোনাইজেশন হতে দেবে না। এটা নর্মাল ফ্লোরার একটা কাজ। এরপরে নর্মাল ফ্লোরা গুলো অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স তৈরি করে বডিতে, এবং যার কারণে যে বাহির থেকে এনভায়রনমেন্ট থেকে কোনো ব্যাকটেরিয়া এসে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা গাট ফ্লোরা গুলোর কথা চিন্তা করি, যে গাট ফ্লোরা যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো ভিটামিন কে সিনথেসিসে হেল্প করে। এখন নর্মাল ফ্লোরার উপকারিতা পড়লাম, এগুলোর কিছু অপকারিতাও আছে। হ্যাঁ, তাহলে অপকারিতাগুলো কি কি আছে এখানে একটা দেখেন, হোয়েল নর্মাল ফ্লোরা ডিসপ্লেস ফ্রম নর্মাল সাইট ইন দ্য বডি টু অ্যাবনর্মাল বডি সাইট। নর্মাল ফ্লোরা যেটার যেই জায়গা, সে যদি তার আপন জায়গাকে স্থানান্তর করে ফেলে তখন সেটা কিন্তু খুবই, যেমন বডিতে যে সেনাবাহিনীগুলোকে যেভাবে থাকা দরকার, সে তারা যদি সেই জায়গায় না থেকে অন্য জায়গায় চলে যায়, আপনি কিছু সেনাবাহিনী এক জায়গায় নির্ধারণ করে দিলেন, তাদেরকে বললেন এখানেই তোমাদের কাজ, শত্রু যেই দিক থেকে আসুক তোমরা তোমাদের জায়গাতে থাকবা, বাট দেখা গেল তারা এখান থেকে গেল না, আরেক ইউনিটে তারা ঢুকে গেল, তাহলে ওই ইউনিটের সাথে তাদের সাথে একটা কি হবে, কম্প্রোমাইজ তৈরি হবে, এবং সেখানের মধ্যে দেখা যাচ্ছে তাদের ঝগড়া বেঁধে যাবে। ঠিক এরকম ভাবে নর্মাল ফ্লোরা গুলো যখন বডির এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, তখন সেগুলো সেখানে গিয়ে বিভিন্ন ইনফেকশন তৈরি করে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা দেখি স্টাফিলোকোকাস এপিডার্মিডিস, এটা তো আমাদের স্কিন সারফেসের মধ্যে একটা নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। এখন কাউকে আপনি ক্যানুলা করাচ্ছেন, এখন ক্যানুলা করার সময় যদি এটা শরীরের ভিতরে ঢুকে ব্লাড সার্কুলেশনে চলে যেতে পারে, যদি এটা ব্লাড সার্কুলেশনে চলে যায় এটা হার্ট পর্যন্ত চলে যাবে, আর হার্টে যদি এটা চলে যায় তাহলে সেটা কি করতে পারে, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস তৈরি করতে পারে। তার মানে আমার বডির নর্মাল ফ্লোরা গুলো আমাদের যেই যদি আমরা খুব কেয়ারফুলি যদি সবকিছু না করি, এই কারণে তো ক্যানোলা করার সময় আগে যে জায়গাটা আছে সেটাকে সেপটিক করে নেওয়া হয়। হ্যাঁ, আহ, যাতে করে সেখান থেকে কোনো মাইক্রো অর্গানিজম শরীরের ভিতরে ঢুকে যেতে না পারে। এরপরে যদি আমরা দেখি, হোয়েন প্যাথোজেন গেইন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডিউ টু ডিমিনিশড পপুলেশন অফ হার্মলেস কম্পিটিটর। এটা একটা জিনিস বুঝতে পারবে যে আমাদের যে গাট আছে, গাটের মধ্যে দুই ধরনের ফ্লোরা আছে, একটা নর্মাল ফ্লোরা আছে, আরেক কিছু প্যাথোজেনিক ফ্লোরা আছে, বাট ওই নর্মাল ফ্লোরা গুলো ওইগুলোকে এমন ভাবে মানে প্যাথোজেনিক ফ্লোরা গুলোর বিরুদ্ধে এমন ভাবে তারা প্রতিরোধ সৃষ্টি করে রাখে যে প্যাথোজেনিক ফ্লোরা গুলো কোনো কিছু করতেই পারে না। যেমন যদি আমরা বলি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল যেটা আছে, সেটা একটা মানে অ্যানারোবিক অর্গানিজম। তো এইটা কোটি কোটি থাকে, ব্যাকটেরিয়েড স্পেসিস আছে, অ্যানারোবিক অর্গানিজম। গাটের মধ্যে বললাম দুই ধরনের ফ্লোরা আছে, কিছু আছে নর্মাল ফ্লোরা, সবগুলো নর্মাল ফ্লোরা হিসাবে থাকে, বাট কিছু আছে এগুলো গাটের মধ্যে থাকতে মানে নিজ জায়গায় থাকতে এগুলো কোনো রোগ তৈরি করতে পারে না। কিন্তু আবার এগুলো যে কোটি কোটি ব্যাকটেরিয়া যে ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস যেগুলো থাকে, হ্যাঁ, এবং সাথে থাকে আরো কিছু মাইক্রো অর্গানিজম যেগুলো অ্যানারোবিক অর্গানিজম, ওইগুলো সবগুলোর বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করে রাখে আমাদের গাটের মধ্যে যে এন্টারো ব্যাকটেরিয়াসি যেগুলো আছে, ইকোলাই ক্লেবশিলা যেগুলো আছে, এগুলো কি করতেছে ওই ব্যাকটেরিয়া গুলোর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে রাখে। কোনগুলোর বিরুদ্ধে, যে অ্যানারোবিক যে অর্গানিজম বা যেগুলো বিভিন্ন রোগ তৈরি করতে পারে ওইগুলোর বিরুদ্ধে একটা করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। কিন্তু যখন আমরা ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, খুব বেশি বেশি অ্যান্টিবায়োটিক্স নিচ্ছে, অথবা তার এই অ্যান্টিবায়োটিক্সটার দরকার নাই তারপরও সে সেটা নিচ্ছে, যখন এভাবে কেউ খুব বেশি একটা অ্যান্টিবায়োটিক্স নিতে থাকে, তখন দেখা যাচ্ছে যে গাটের যে নর্মাল যে ফ্লোরা গুলো আছে, ইকোলাই ক্লেবশিলা, এই ফ্লোরা গুলো মানে এগুলো অনেকগুলো ফ্লোরা মারা যায়। যখন এগুলো মারা যায় তখন তারা ওই শত্রুপক্ষ যারা আছে, হ্যাঁ, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল থেকে নিয়ে আরো আরো যেগুলো আছে ওইগুলোর বিরুদ্ধে তখন তারা আর কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না। যখন তারা ওই প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তুলতে পারে না তখন ওইগুলো বডির মধ্যে ইনফেকশন তৈরি করে।
এই কারণে অ্যান্টিবায়োটিক্স দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার এই অ্যান্টিবায়োটিক্স ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যাচ্ছে নাকি আমার নর্মাল ফ্লোরার দিকে বিরুদ্ধে চলে যাচ্ছে। তো normal flora also cause disease in immunocompromised individual, especially most of the secondary infection occurs by normal flora. তাহলে ইমিউনোকম্প্রোমাইজড যে পেশেন্ট গুলো আছে তাদের মধ্যে যে নর্মাল ফ্লোরাটা আছে, নর্মাল ফ্লোরা অনেকগুলো রোগ তৈরি করতে পারে। যেমন আমরা একটা জিনিস বুঝি, একটা ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট ম্যালনিউট্রিশনে সাপোজ একটা পেশেন্ট, হ্যাঁ, তার বডি ওয়েট ঠিক মতো নাই যতটুকু থাকা দরকার, বিএমআই বিলো 16, 16 নিচে বিএমআই, অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, অথবা কারো এসএলই আছে, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অটোইমিউন ডিজিজ আছে, ক্যান্সার আছে, হ্যাঁ, এই ধরনের কারো কোমরবিডিটি আছে। তো এই পেশেন্ট গুলো ম্যালনিউট্রিশন দ্বারা বুঝালে আপনি বুঝতে পারবেন। আপনার কাছে একটা বাচ্চা আসছে ভাইরাল একটা ইনফেকশন নিয়ে, তার ভাইরাস জ্বর হয়েছে, হ্যাঁ, ভাইরাল ফিভার। বাচ্চাটার বয়স হচ্ছে 3 বছর, বাচ্চাটার ওজন হচ্ছে 7 কেজি সাপোজ। তাহলে 3 বছরের বাচ্চা 7 কেজি যদি তার ওজন হয়, দেখবেন যে এই বাচ্চাটা নর্মাল যে ফ্লু আছে, ফ্লু দ্বারাও যদি আক্রান্ত হয়, তখন তার মধ্যে কাশি, শ্বাসকষ্ট সবকিছু শুরু হয়ে যাবে। 2 দিন পরে তার নিউমোনিয়া তৈরি হয়ে যায়। কেন? কারণ হচ্ছে যে আমরা জানি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কিছু নরমাল ফ্লোরা থাকে। তো যখন সে ভাইরাস দ্বারা যখন সে আক্রান্ত হলো, তখন এমনি সে ম্যালনিউট্রিশন। 3 বছরের একটা বাচ্চার ওজন হবে নরমালি 1 বছরে 10 কেজি, 2 বছরও ওজন হবে 12 কেজি। এটা মনে রাখবেন সবাই যে পেডিয়াট্রিক্স ওয়েট ক্যালকুলেশনটা, 1 বছরে নরমাল ওজন হচ্ছে 10 কেজি, পরবর্তীতে 5 বছর পর্যন্ত 2 কেজি 2 কেজি করে বাড়বে একটা নরমাল হেলদি বাচ্চাদের, হ্যাঁ। 2 বছরে ওজন হবে 12 কেজি, 3 বছরে ওজন হবে 14 কেজি। তাহলে 3 বছরের বাচ্চার ওজন যদি 7 কেজি 8 কেজি হয়, তাহলে সে নরমালি ইমিউনো কম্প্রোমাইজড, কারণ তার ম্যালনিউট্রিশন অলরেডি আছে, সিভিয়ার ম্যালনিউট্রিশন। এই বাচ্চাগুলো যখন যে কোনো একটা রোগ দ্বারা যদি আক্রান্ত হয়, সাপোজ যদি তার, হ্যাঁ, মানে কি, যে কোনো একটা ডিজিজ, স্কিনের মধ্যেও যদি তার কোনো একটা অ্যালার্জিক কন্ডিশন অথবা কোনো স্ক্যাবিসের যদি একটা কন্ডিশন আসে, স্ক্যাবিস থেকে নরমালি সেকেন্ডারি ইনফেকশনটা খুব একটা হয় না, স্ক্যাবিস ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়। কিন্তু আপনারা যদি ওয়ার্ডে যদি কখনো মানে ওপিডি ম্যানেজমেন্ট করে থাকেন, অথবা কেউ যদি কোনো মেডিকেল ক্যাম্পে হিউজ স্ক্যাবিস এর পেশেন্ট দেখেন, দেখবেন যে যেসব বাচ্চাগুলো একটু চিকনা চাকনা, ওয়েট ঠিক মতো নেই, তাদের স্ক্যাবিসটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে আছে। কেন সেকেন্ডারি ইনফেকশন হয়ে আছে? সেই স্ক্যাবিসের মধ্যে যখন সে স্ক্র্যাচ করেছে, ওখানে চুলকেছে খুব ভালোভাবে, হ্যাঁ, তখন কি হয়েছে, সেখানে যে তার নরমাল যে ফ্লোরা গুলো ছিল স্কিন সারফেসের মধ্যে, স্টেফিলোকাল, এপিডার্মিডিস, সেগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তার অ্যাবনর্মাল পজিশনে চলে গেল, হ্যাঁ। এগুলো স্কিনের নিচে বিভিন্ন তার যে স্ক্র্যাচিং এর যে মার্ক গুলো আছে সেখানে চলে গেল, সেখান থেকে ইনফেকশন তৈরি করে ফেললো। তাহলে এগুলো, এই ইনফেকশন গুলো কখন হয়? ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের এইসব ইনফেকশন তৈরি হয়। ম্যালনোরিশড বাচ্চাদের যখন সাপোজ তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলো, একটা ভাইরাল ইনফেকশন, নরমাল ফ্লু হলো, প্রথম দিন সর্দি হলো, দ্বিতীয় দিন দেখবেন যে একটা হেলদি বাচ্চা, তার সর্দি হলে 2-3 দিন পরে সে ভালো হয়ে যায়। বাট যারা ইমিউনো কম্প্রোমাইজড, যেসব বাচ্চার ম্যালনিউট্রিশনে ভুগতে থাকে, তাদের 2-3 দিন পরে নিউমোনিয়াতে চলে যাবে। মানে নরমাল ফ্লু দ্বারা বাড়ির সবাইতে ফ্লু আছে, কিন্তু যাদের ইমিউনো কম্প্রোমাইজ তারা নরমালি নিউমোনিয়াতে চলে যায়। কেন তাদের নিউমোনিয়া হয়ে যাচ্ছে? কারণ যে তার বডির যে নরমাল ফ্লোরাটা ছিল, যে ব্যাকটেরিয়া গুলো ছিল, সেগুলো তার ভাইরাল ইনফেকশন দ্বারা এগ্রাভেটেড হয়েছে এবং সেখানে একটা সেকেন্ডারি ইনফেকশন তৈরি করেছে। এই কারণে মানে প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক গুলো কাদেরকে দেওয়া হয়? প্রোফাইলেক্টিক দেওয়া হয় তো নরমালি টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে প্রোফাইলেক্টিক থেরাপিটা চয়েস করা হয়। প্রোফাইলেক্টিক থেরাপি হচ্ছে, মনে করেন আপনি জানেন তার এই মুহূর্তে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন নাই, তারপরেও তাকে আপনি একটা অ্যান্টিবায়োটিক্স দিতে চাচ্ছেন, ওইটাকেই বলা হয় প্রোফাইলেক্টিক ভাবে দেওয়া। কেন দেওয়া হয়? যাতে করে কোনো অর্গানিজম গ্রো না করে। সেটা মেইনলি হয়ে থাকে ম্যালনিউট্রিশন পার্সনদের, ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের, ধরেন কোথাও হাত পা একটু কাটা গেল, একটু মাইনর ওউন্ড হলো, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের বড় ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, সেই ক্ষেত্রে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এসএলই, আরএ, অটোইমিউন ডিজিজ। তাহলে বলতে চেয়েছিলাম যে নরমাল ফ্লোরা যখন অ্যাবনর্মাল কন্ডিশনে চলে যায়, তখন সেটা ডিজিজ প্রডিউস করতে পারে। আর হচ্ছে নরমাল ফ্লোরা যখন কি করে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের মধ্যে রোগ তৈরি করতে পারে।
নর্মাল ফ্লোরা ইন ডিফারেন্ট বডি সাইট খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে আজকের ক্লাসটা তো আমাদের থেকে কি কি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে নর্মাল ফ্লোরা সাইট গুলো একটু মনে রাখবেন, আর জাস্ট 15টা 10টা ব্যাকটেরিয়ার নাম মনে রাখবেন। এন্টারোব্যাকটেরিয়া সেগুলো গ্রাম নেগেটিভ, আর স্টাফিলোকক্কাল আর স্ট্রেপ্টোকক্কাল স্পেসিস গুলো গ্রাম পজিটিভ। এই কয়েকটা জিনিস একটু মনে রাখবেন। এখানে আমরা নর্মাল ফ্লোরা ইন ডিফারেন্ট বডি সাইট, স্কিনের মধ্যে কি কি নর্মাল ফ্লোরা থাকে দেখেন। স্টাফিলোকক্কাল এপিডার্মিডিস, স্টাফাইলোককাস অরিয়াস থাকতেছে, সিউডোমোনাস অ্যারেজিনোসা, এগুলো মানে 1 to 2%, খুব একটা থাকে না। তাহলে আমরা যদি টোটাল যদি স্কিনটা লক্ষ্য করি দেখেন 98% হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজম। তার মানে স্কিনের ইনফেকশন যদি হয়ে থাকে তার জন্য 98% দায়ী হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজম। আর খুবই রেয়ার 1 to 2% এর ক্ষেত্রে হয়তো সিউডোমোনাস ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে ওইগুলো দেখলে বোঝা যায়। আর নর্মালি আমরা যে স্কিনের যে ইনফেকশন গুলো দেখি এটা মেইনলি হয় গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে। এবার আমরা যদি আসি স্কিন সারফেস গেল, এবার আমরা উপর থেকে আসি নোজ। নোজের মধ্যে নর্মাল ফ্লোরা হিসেবে কি থাকতেছে, স্টাফ অরিয়াস থাকতেছে। মাউথের মধ্যে মানে মুখে বিরিডান স্ট্রেপ্টোকক্কাস, সেটাও গ্রাম পজিটিভ। দেখেন নোজটা অ্যাবভ ডায়াফ্রাম, তো আমরা একটু আগে আলোচনা করছি যে অ্যাবভ ডায়াফ্রামে গ্রাম পজিটিভটা থাকে। এখন এখানে কিছু জিনিস মনে রাখবেন যে একটা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যদি তার ভাইরাল কোনো ইনফেকশন হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার নোজের মধ্যে যে স্টাফ অরিয়াসটা আছে সেটা কিন্তু তার কি করে দিতে পারে, মানে ওটা তার একটু তার জায়গাটা অ্যাবনরমাল লোকেশন, ওটা ল্যারিংসে চলে যেতে পারে, যে ল্যারিঞ্জাইটিস করতে পারে, ফ্যারিংসে গিয়ে ফ্যারিঞ্জাইটিস করতে পারে, ট্রাকিয়াতে যে ট্রাকিয়াটিস করতে পারে, ওটা লাংসের মধ্যে যায় নিউমোনিয়া করতে পারে। হ্যাঁ, অ্যাবনরমাল কন্ডিশনে চলে যায়। যখন আমাদের কোনো ভাইরাল ইনফেকশন হয় তখন নরমাল ফ্লোরা গুলোই আমাদের মেইনলি এন্ডোজেনাস যে আমরা ইনফেকশন করেছি ওটার জন্য দায়ী, এগুলোই আমাদের ইনফেকশন তৈরি করতেছে। এরপরে মাউথের মধ্যে কি থাকতেছে দেখেন, থ্রোটের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন থাকে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি থাকে, স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস। থ্রোটের মধ্যে দেখেন 4টা অর্গানিজম থাকতেছে মেইনলি নরমাল ফ্লোরা হিসাবে, তার মধ্যে 3টাই হচ্ছে গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। তার মানে থ্রোটের মধ্যে 2 ধরনের অর্গানিজমে আছে। যদি আমরা কোলন লক্ষ্য করি, কোলনের মধ্যে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গ্রাম পজিটিভ কোনো অর্গানিজম নাই। ইকোলাই, ক্লেবশিলা, সিউডোমোনাস, ওদিকে ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস আছে যেগুলোকে অ্যানারোবিক অর্গানিজম বলা হয়। তাহলে কোলন মানে আমরা একটু আগে আলোচনা করেছি যে বিলো ডায়াফ্রাম যে অর্গানিজম গুলো থাকে সেগুলো মেইনলি গ্রাম নেগেটিভ। এবার আসি আমরা ভ্যাজাইনা। ভ্যাজাইনাতে কি থাকতেছে সেগুলো ইকোলাই, এটা গ্রাম নেগেটিভ, ল্যাক্টোব্যাসিলাস গ্রাম নেগেটিভ। এখন আমরা দেখব মেডিকেলি ইম্পর্টেন্ট অর্গানিজম এন্ড ডিজিজ কজ বাই দ্যাম। যদি আমরা একটা দেখি স্টাফিলোকক্কাস অরিয়াস, এটা একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। স্কিনের যত প্রকারের ইনফেকশন আছে, ইনপেটিগো বলেন, পারাঙ্কল বলেন, কার্বাঙ্কল, প্যারোনাইকিয়া, সেলুলাইটিস, হ্যাঁ প্যারোনাইকিয়া এটা কি দ্বারা হচ্ছে, গ্রাম পজিটিভ দ্বারা হচ্ছে। সার্জিক্যাল যত ওন্ড ইনফেকশন আছে, আইলিডের ইনফেকশন, ম্যাস্টাইটিস, সার্জিক্যাল ওন্ড ইনফেকশন সবগুলো কি দ্বারা হচ্ছে, স্টাফিলোকক্কাস অরিয়াস মানে গ্রাম পজিটিভ অর্গানিজম দ্বারা হচ্ছে। সেপ্টিসেমিয়া হতে পারে ফ্রম লোকালাইজড লেশন, স্পেশালি ফ্রম ওন্ড ইনফেকশন। ওন্ড ইনফেকশন থেকে এগুলো আমাদের সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে অর্গানিজম ঢুকে যেতে পারে এবং সেখান থেকে সেপ্টিসেমিয়া হতে পারে। তাহলে স্টাফিলোকক্কাস অরিয়াস কিন্তু অনেক ডিজিজ করে, স্কিনের সব ইনফেকশনের জন্য এটা দায়ী। হার্টের মধ্যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করতে পারে, বোনস এন্ড জয়েন্টের মধ্যে যে ইনফেকশন গুলো আসে সেগুলো কিন্তু গ্রাম পজিটিভ অর্গানিজম দ্বারাই হয়, অস্টিওমাইলিটিস, সেপটিক আর্থ্রাইটিস। তাহলে আমরা স্কিনের সব ধরনের ইনফেকশন গ্রাম পজিটিভ দ্বারা হয়, এটা মনে রাখলেই চলবে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দেখেন সব ম্যাক্সিমাম গ্রাম পজিটিভ দ্বারাই হচ্ছে, সাইনোসাইটিস, ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস এগুলো সবগুলোর জন্য দায়ী হচ্ছে স্টাফ অরিয়াস। তাহলে স্টাফ অরিয়াস হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজমের মধ্যে সবচেয়ে লিডার অর্গানিজম, যেটা একসাথে স্কিনের ইনফেকশন এবং ডায়াফ্রাম যতটা পার্ট আছে বডির সবগুলোর ইনফেকশন করতে পারে, হার্টের করতে পারে, বোনসের করতে পারে, জয়েন্টের করতে পারে, রেসপিরেটরি সিস্টেমের সবগুলোর ইনফেকশন করতে পারে। হ্যাঁ, সিএনএস এর মধ্যে করতে পারে, মেনিনজাইটিস করতে পারে, ব্রেইন অ্যাবসেস করতে পারে।
তাহলে এই সবগুলোর মধ্যে মেইন দায়ী হচ্ছে একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। এরপরে স্ট্রেপ্টোকক্কাস অরিয়াসের যে টক্সিন গুলো আছে সেগুলো থেকে ফুড পয়জনিং হতে পারে, স্কারলেট স্কিন সিনড্রোম হতে পারে, টক্সিক শক সিনড্রোম হতে পারে। আপনি এনভায়রনমেন্টে গেলেন বা কারোর সাথে কোথাও গেলেন, হাত মিলে আসলেন, অথবা কোনো একটা কন্টামিনেটেড এরিয়া থেকে আপনার হাতে স্টাফ অরিয়াসটা চলে আসলো, সেটা দ্বারা আপনি কোনো ফুড ধরলেন, খাবার খেলেন, তাহলে সেই খাবারের সাথে স্টাফ অরিয়াস আপনার ভিতরে যেতে পারে। সেগুলো কিছু টক্সিক সাবস্টেন্স সেখানে সিক্রেট করবে এবং সেখান থেকে কি হবে, ফুড পয়জনিং হতে পারে। স্কারলেট স্কিন সিনড্রোম এটা মেইনলি বাচ্চাদের হয়ে থাকে। এখানে যদি আমরা ইন জেনারেলি একটু দেখি যে স্টাফিলোকক্কাস গুলো কোন কোন ডিজিজ করে, এটা আমরা একটু আগে আলোচনা করেছি যে অনেকগুলো ডিজিজ করতে পারে। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যাবসেস, সেপসিস, এন্ডোকার্ডাইটিস, মেনিনজাইটিস, আর্থ্রাইটিস, নিউমোনিয়া সবগুলোই করতে পারে একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। স্টাফোরিয়াসের ইনফেকশন গুলো এখানে আবার দেখালো যে সারফেসের মধ্যে, স্কিন সারফেসের মধ্যে কি কি ইনফেকশন করতে পারে, ফলিকুলাইটিস করতে পারে, ফারাঙ্কাল, কার্বাঙ্কাল, ইমপেটিগো, সেলুলাইটিস সবকিছু করতে পারে। এই যে ফলিকুলাইটিসটা কেমন হয় দেখেন, এখানের মধ্যে এই যে স্কিন সারফেসের মধ্যে যে হেয়ার ফলিকল গুলো ইনফ্লাম হয়ে যাচ্ছে, সেখানে পাস তৈরি হচ্ছে। তো এগুলোর জন্য মেইনলি দায়ী হচ্ছে স্টাফোরিয়াস, মানে একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। তাহলে এই যে স্টাফোরিয়াসটা আছে, মানে আপনাকে যদি এখানে কোনো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টি স্টাফাইলোকক্কাল অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, মানে এমন একটা অ্যান্টিবায়োটিক্স আপনাকে চয়েস করতে হবে যেটা স্টাফাইলোকক্কাসকে ধ্বংস করতে পারে। সেটা আমরা সামনে আলোচনা করব। যে ফারাঙ্কাল যদি আমরা দেখি, তাহলে যে ফলিকুলাইটিস থেকে একটু ডিপ চলে গেছে, সেখানে পায়োজেনিক অ্যাবসেস তৈরি হচ্ছে, সেটাও গ্রাম পজিটিভ অর্গানিজম দ্বারাই হচ্ছে। কার্বাঙ্কল, ওই যে ফারাঙ্কল গুলো যখন একটা আরেকটার সাথে মিলে যায় তখন সেটাকে কার্বাঙ্কল বলা হয়। যে এখানে দেখেন, এখানে পাস তৈরি হয়েছে, এটাও কিন্তু ইয়ে দ্বারা হচ্ছে। সেলুলাইটিস, সেলুলাইটিসের মধ্যে মেইন যে রেসপন্সিবল অর্গানিজম যদি আমরা বলি সেটা স্ট্রেপ্টোকক্কাস। ইমপেটিগো, ইমপেটিগোর মধ্যে এটা একটা কন্টাজিয়াস ডিজিজ, এটা ইউজুয়ালি ফেসের মধ্যে হচ্ছে। এটাও স্টাফ, এই যে ইমপেটিগোটা দেখেন বিভিন্ন ভাবে ফেসের মধ্যে বাচ্চাদের এমন ভাবে থাকে, হ্যাঁ, ইমপেটিগুলো এটা স্টাফ দ্বারা হচ্ছে, স্টাফিলোকক্কাল স্পেসিস দ্বারা। হাতের মধ্যে দেখেন কিভাবে হচ্ছে, এগুলো সব কিন্তু ইনফেক্টেড লেশন, ব্যাকটেরিয়াল কজেস। তো এগুলো ট্রিটমেন্টের মধ্যে কোন অ্যান্টিবায়োটিক্স লাগবে, ইমপেটিগোতে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন, সেলুলাইটিসে আপনি কিভাবে করবেন, বয়েলে কিভাবে করবেন, অ্যাবসেসে কিভাবে করবেন, সেগুলো আমাদের ট্রিটমেন্ট ক্লাসের মধ্যে আলোচনা হবে। নেক্রোটাইজিং ফাসাইটিস, ওটাও কি দ্বারা হচ্ছে, গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে হচ্ছে। আর মেটাস্ট্যাটিক মানে স্কিন সারফেসের বাহিরে কি কি হচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, যেমন স্কিন থেকে যদি, স্কিন সারফেস থেকে যদি ভিতরে চলে যায়, এন্ডোকার্ডাইটিস হতে পারে, হার্টে গেলে, লাংসে গিয়ে নিউমোনিয়া হতে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে, এপিডুরাল অ্যাবসেস হতে পারে, অস্টিওমাইলিটিস হতে পারে। এগুলো সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজম দ্বারা হচ্ছে। তাহলে ফুড পয়জনিংটা কখন হয়, যখন আপনি মানে 2 থেকে 6 ঘন্টার ভিতরেই কিন্তু সিমটমস ডেভেলপ করে। আপনি কোথাও খেয়ে আসছেন, এই কারণে আপনি দেখবেন যে আমরা কোথাও যদি বাইরে খাবার খাই, খাবার খেয়ে আসার পরে 5 থেকে দুপুরে লাঞ্চ করছেন, তো ফুড পয়জনিং হলে কিন্তু রাত্রে সিমটম শুরু হয়ে যাবে, সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া শুরু হয়ে যায়, ভমিটিং থাকে। তো ওখানের মধ্যে যে এগুলো আছে, স্টাফিলোকক্কাল যে টক্সিন গুলো আছে, এগুলো যে খাবারের সাথে যখন ভিতরে প্রবেশ করে 2 থেকে 6 ঘন্টার ভিতরে সিমটমস তৈরি হয়ে যায়, সিমটম শুরু হয়। এখন আমরা একটা জিনিস জানাটা এখানে খুবই দরকার, সেটা হচ্ছে 1940 সালে পেনিসিলিনে স্টাফিলোকক্কাস যে অরিয়াস আছে, সেটা কিন্তু মানে পেনিসিলিন দ্বারা মারা যেত, হ্যাঁ, মানে পেনিসিলিন জাতীয় যে অ্যান্টিবায়োটিক্স গুলো আছে সেগুলো দ্বারা স্টাফ অরিয়াস, যেটা আমার বডির স্কিনে থাকতেছে, বিভিন্ন জায়গাতে থাকতেছে, নোজে থাকতেছে, তো এই স্টাফ অরিয়াসটাকে মানে শেষ করে দেওয়া যায় তো পেনিসিলিন দ্বারা। কিন্তু 1940 যদি আমরা দেখি 1944
সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে স্টাফ অরিয়াস গুলো থেকে বিটা ল্যাকটামেজ একটা এনজাইম তৈরি হচ্ছে। আর পেনিসিলিনের মধ্যে কিন্তু একটা রিং থাকে যেটাকে বিটা ল্যাকটাম রিং বলে। এই বিটা ল্যাকটাম রিংটা বিটা ল্যাকটামেজ এনজাইম, এটা আসতেছে ব্যাকটেরিয়া থেকে। তাহলে ব্যাকটেরিয়া থেকে একটা এনজাইম তৈরি হয় যেটাকে বলে বিটা ল্যাকটামেজ এনজাইম। আর অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে ঠিক গাঠনিক স্ট্রাকচার যদি আমরা দেখি, সেখানের মধ্যে কি থাকে, একটা বিটা ল্যাকটাম রিং থাকে। তো পরবর্তীতে দেখা গেল যে পেনিসিলিন দ্বারা এখন যে স্কিনের ইনফেকশন গুলো হচ্ছে, খুব সিভিয়ার কোনো ইনফেকশন হলে অথবা নিউমোনিয়া হয়ে গেলে অথবা যদি স্টাফ অরিয়াসটা যদি মেটাস্টেসিস হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তখন পেনিসিলিন দ্বারা এগুলোকে আর শেষ করা যাচ্ছে না। তখন আরেকটা নতুন ড্রাগস আবিষ্কার হয়, সেটার নাম হচ্ছে মেথিসিলিন। তো মেথিসিলিন দেখা গেছে 1960 থেকে 1970 পর্যন্ত মানে মেথিসিলিন কাজ করে। এরপরে দেখা যাচ্ছে যে মেথিসিলিনও আর কাজ করে না। তো মেথিসিলিন দ্বারাও যদি যদি স্টাফিলোকক্কাস অরিয়াস কে, স্টাফিলোকক্কাস অরিয়াস যে ব্যাকটেরিয়া আছে এটাকে যদি মেথিসিলিন দ্বারাও যদি শেষ করা না যায়, মানে যেসব স্টাফ অরিয়াস কে মেথিসিলিন দ্বারাও শেষ করা যায় না, তো সেগুলোকে বলা হয় মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টাফ অরিয়াস, সহজে এমআরএসএ বলা হয়। তো যখন মেথিসিলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে তখন সেগুলোকে মানে ওইসব ব্যাকটেরিয়া গুলোকে একমাত্র মারা যেত ভ্যানকোমাইসিন দ্বারা। পরে 2002 সালের মধ্যে দেখা যাচ্ছে যে ভ্যানকোমাইসিনের মধ্যে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, সবগুলো না, কিছু কিছু ক্ষেত্রে ভ্যানকোমাইসিনও ডেভেলপ করতেছে। তো আমাদের এখান থেকে বোঝার দরকার হচ্ছে এমআরএসএ, কারণ এমআরএসএ আমরা বুঝবো কারণ যখন এগুলো নিউমোনিয়া তৈরি করে, এমন কিছু স্টাফ অরিয়াস আছে যেগুলো মানে নিউমোনিয়া তৈরি করে, আবার সেগুলো মেথিসিলিন রেজিস্ট্যান্স, ওইগুলো শুধু মেথিসিলিন রেজিস্ট্যান্স না, অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স এর উপর রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। সেই ক্ষেত্রে এমআরএসএ কভারেজের জন্য আলাদা অ্যান্টিবায়োটিক্স এর দরকার হয়। এটা এখানে আলোচনা হয়েছে, হোয়াট ইজ মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফাইলোকক্কাস অরিয়াস। হ্যাঁ, তাহলে মেথিসিলিন আগে কমনলি ইউজ হতো স্টাফ অরিয়াসকে কি করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। পরে এখানে একটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে এবং সেখান থেকে এগুলোকে নাম বলা হয় এমআরএসএ। আবার সুন্দরভাবে দেখানো হয়েছে। এমআরএসএ যে সব সময় কিছু কিছু সময় কিছু কিছু মানুষের মধ্যে এটা নরমাল ফোড়া হিসাবেও থাকতে পারে, নোজের মধ্যে নরমাল ফোড়া হিসাবে থাকে। কিন্তু যখন ওইগুলো দ্বারা কোনো ইনফেকশন হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়, ট্রিটমেন্ট করাটা সব অ্যান্টিবায়োটিক্স দ্বারা করা যায় না, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক্স লাগে। এমআরএস এর জন্য কি কি অ্যান্টিবায়োটিক্স আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করছি যে স্টাফ অরিয়াস, এগুলো থেকে বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি হয়, যেগুলো পেনিসিলিনের যে বিটা ল্যাকটাম রিংটা আছে সেটা ভেঙে দেয়। এই কারণে স্টাফ অরিয়াস এর ট্রিটমেন্ট এখন নরমালি পেনিসিলিন দ্বারা করা যায় না। খুব ভালো লাগে কোন জায়গায় নাম বইটা করি। আচ্ছা, আমরা আজকে অনেক আলোচনা হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমরা একটা কনসেন্ট্রেশনটা আপনাদের ঠিক থাকুক। আজকে যতটুকু আলোচনা করেছি, নেক্সট আমরা আলোচনা করব যে ব্যাকটেরিয়া স্পেসিফিক ডিজিজ আর অর্গান স্পেসিফিক ব্যাকটেরিয়া। ওটা আলোচনা করলে আমাদের মানে ব্যাকটেরিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এরপরে আমরা অ্যান্টিবায়োটিক্স এর ইয়াতে ঢুকে যেতে পারবো। আজকে আমাদের ক্লাসে এতটুকুই থাকলো ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা যে ব্যাকটেরিয়ার যে নামগুলো আছে, বিশেষ করে গ্রাম পজিটিভ এন্ড নেগেটিভ এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নেবেন। এর পরবর্তীতে আমরা কোন ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগ হচ্ছে, অর্গান স্পেসিফিক ব্যাকটেরিয়াটা আলোচনা করব। এরপরে আমরা অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ইসলাম ভাই। হ্যাঁ, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস তো খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। তো আপনার জন্য শুভকামনা, আপনি আরো ভালো মতো ক্লাস নেন। ঠিক আছে। হাবিবুর রহমান আছো? আচ্ছা, ক্লাসটা রেকর্ড হয়েছে, আমরা এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন এগুলো একটু ধৈর্য ধরে প্রথম 2টা ক্লাস আপনাদের বুঝতে হবে, পরবর্তীতে আপনারা মানে নেক্সট আমাদের ক্লাসে চলে যেতে পারবেন। অ্যান্টিবায়োটিক্স এর বেসিক কনসেপ্টের জন্য ব্যাকটেরিয়ার কনসেপ্টটা দরকার ছিল। তো ধৈর্য ধরে সবাই থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে শেষ করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে চ্যাট বক্স আছে মেসেঞ্জার, ওখানে কোশ্চেন বিএফটা কি দেওয়া করতে হবে? পারেন।